মালয়েশিয়ায় নতুন শ্রমিক কিংবা কলিং ভিসা বন্ধ থাকার ফলে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিদের মধ্যে হাহাকার লেগে গিয়েছে। কেউ কেউ খেয়ে না খেয়ে দিন পার করছে, কেউ কেউ তো আবার গরু কুরবানিও দিতে পারেনি, কেউ অফিসে ভাড়া দিতে পারছে না, কেউ কর্মচারীর বেতন দিতে পারছে না। ঠিক এই মতো অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরাবর লিখিত দরখাস্ত দিয়েছে কিংবা লিখিত চিঠি পাঠিয়েছে, যাতে করে মালয়েশিয়ায় আনডকুমেন্টেড শ্রমিকদের কোনোভাবেই বৈধতা প্রদান না করে মালয়েশিয়া সরকার, সেজন্য ওনারা বিনীতভাবে অনুরোধ করছে যদি কিনা মালয়েশিয়ায় বৈধতা ঘোষণা করে তখন বাংলাদেশ থেকে যদি লোকজন পাঠাতে না পারে কিংবা কলিং ভিসা চালু না হয়, সেক্ষেত্রে ওনারা আবার না খেয়ে দিন পার করবে। ঠিক এমন পরিস্থিতি, তাই না? মালয়েশিয়ার বৈধতা দেবে কি না দেবে সেটা মালয়েশিয়ার অভ্যন্তরীণ বিষয়। মালয়েশিয়া সরকারের একটা নির্দিষ্ট গণ্ডি রয়েছে, সেটার মধ্যে থেকে ওনারা পারমিট দেয় কিংবা বৈধতা দেয় কিংবা বাইরের দেশ থেকে শ্রমিক নিয়ে আসে। আমি জানি না পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র থেকে মালয়েশিয়ার ক্ষেত্রে এমন পরিস্থিতি সৃষ্টি হয় কিনা। মালয়েশিয়া শুধুমাত্র যে বাংলাদেশ থেকে শ্রমিক কিনাই বিষয়টা এমন না, এছাড়া মালয়েশিয়ার আরো 14টি সোর্স কান্ট্রি রয়েছে, সেসব দেশ থেকে হরহামেশাই কিন্তু লোকজন মালয়েশিয়ায় আসছে প্রতিনিয়ত। আর বাংলাদেশের ক্ষেত্রে গড়িমিশি করতে করতে ঠেলে গুতিয়ে ওনারা লাস্ট পর্যায়ে যায়। গাধা পানি খায় ঘোলা করে, তো বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পানি খাবে ঘোলা করে। বাট আজকে আমার প্রশ্ন, কেন ওনারা রিকোয়েস্ট করবে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যাতে মালয়েশিয়ায় অবৈধদের বৈধতা না দেওয়া হয়? অর্থাৎ আগামী 20-21 তারিখ মালয়েশিয়া সফর করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সেখানে যাতে করে কোনোভাবে পারমিট সংক্রান্ত কিংবা অবৈধদের বৈধতা সংক্রান্ত আলোচনা না হয় এবং যাতে করে নতুন করে বৈধতা না দেয়, এ বিষয়ে কথা বলতে বলেছেন জনাব তারেক রহমানকে। আচ্ছা, প্রধানমন্ত্রী কি সিন্ডিকেটের হাতে জব্দ, নাকি আমাদের বাংলাদেশের সিস্টেমটাই সিন্ডিকেটের হাতে জব্দ? আমি বুঝি না। অপরদিকে আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি? উনি সংসদে কিন্তু সাফাই গাইয়ে দিলেন বাংলাদেশ থেকে যখন কিনা মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করবেন, এটা ওনার ফার্স্ট সফর, সেখানে কলিং ভিসা প্রসঙ্গে অবশ্যই আলোচনা হবে। শুধুমাত্র এই বিষয়টা নিয়ে সাফাই গাইছেন কি? আমি বুঝি না। স্বরাষ্ট্রমন্ত্রী কি মানে আলু হয়ে গিয়েছে? আলুই তো, যে তরকারিতে দেন সেটাই খেটে যায়। আর মুরগি রান্না করতেও আলু লাগে, মাছ রান্না করতেও আলু লাগে, ডাল রান্না করতেও আলু লাগে। তো স্বরাষ্ট্রমন্ত্রী তো এখন আলু হয়ে গিয়েছে, সকল কাজই স্বরাষ্ট্রমন্ত্রী করে, তাইলে অন্য মন্ত্রণালয় রাখার কোনো দরকার নাই, সব কাজই উনি করবেন, তাই না? তো যাই হোক, সেটা অন্য বিষয়। ওনারা বলছে যে পারমিট দিলে আরো মানব পাচার সংক্রান্ত কিংবা মানব পাচার বেড়ে যাবে, এই সেই আগ্রহ বাগ্রহ নানান অপরাধ, নানান কিছু। মামুর বাড়ির ডাল, মানুষ কিভাবে অবৈধ হয়, কিভাবে পারমিটহীন অবস্থায় এখানে বসবাস করে, সেটা যে রয়েছে সে জানে। কেউ কি নিজে ইচ্ছায় অবৈধ হতে চায়? কেউ কি নিজে ইচ্ছায় কাগজপাতি ছাড়া কোনো রাষ্ট্রে বসবাস করতে চায়? হয় পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হতে হয় তাকে। এখানে আরেকটা কথা বলে রাখি, ওনারা বলছে যে অবৈধভাবে মানব পাচার রোধে পারমিট দেওয়া যাবে না কিংবা পারমিট যাতে না দেয় সে বিষয়ে কথা বলতে বলেছে। বিগত সময়ে যে কলিং ভিসা ছিল 2022 থেকে 2024 সাল পর্যন্ত, সেখানে সেই কলিং ভিসায় কতজন বাংলাদেশি ভাই বন্ধু মালয়েশিয়া আসার পরে অবৈধ হয়েছে সেটা কি আপনাদের মনে নাই? আপনাদের কারণে, আপনাদের খামখেয়ালির কারণে, আপনাদের অব্যবস্থাপনার কারণে তারা কিন্তু এখানে এসে পারমিটহীন অবস্থায় অনেকে এখনো মানবতার জীবনযাপন করছে। কেউ কেউ বাংলাদেশ থেকে টাকা এনে আবার নিজ দেশে ফেরত পর্যন্ত চলে গিয়েছে। এটা তো আপনাদের বোঝার কথা না। কারণ কলিং ভিসা চালু হোক, সরকার কাগজে কলমে লিখে রাখছে ৭৯,৯০০ কত টাকা নাকি জানো, আর আপনারা আদায় করবেন 5 থেকে 6 লাখ টাকা। বিগত সময় যখন কিনা কলিং ভিসা চালু ছিল, যেটাই বলেন স্বৈরা শাসক কিংবা আওয়ামী সরকারের আমলে, তখন ৭৯,০০০ টাকা কিংবা ৮০,০০০ টাকা কাগজে কলমে থাকলেও আদায় করছে কিন্তু 4 থেকে 6 লক্ষ টাকা। এটা আপনি আমি প্রত্যেকেই জানি, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও কিন্তু না দেখার ভান করছে। একটা কথা আমার সবচেয়ে ভালো লাগছে, আমাদের মাননীয় পৌরতা মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রধান। তিনি বলছেন সিন্ডিকেট যদি ভাঙতে না পারে কিংবা সিন্ডিকেট মুক্ত যদি করতে না পারে, তাহলে তিনি ইস্তফা দেবেন কিংবা চাকরি ছেড়ে দেবেন। এটা আমার খুবই ভালো লাগছে, আপনাকে মন থেকে সেলুট জানাই। এবং একই সাথে যে প্রতিমন্ত্রী রয়েছেন জনাব নুরুল হক নূর, তিনিও বলছেন বিএমইটি যদি সিন্ডিকেট মুক্ত করতে না পারি তিনিও ইস্তফা দেবেন। সময় বলে দেবে কে ইস্তফা দেবে কিংবা সিন্ডিকেট মুক্ত করতে পারবে কিনা। তো আমার প্রশ্ন হলো, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর কেন আবেদন করতে হবে? কেন করতে হবে? আপনারা কি না খেয়ে আছেন? মালয়েশিয়া ছাড়া অন্য কোনো দেশে শ্রম বাজার নাই, অন্য কোনো দেশে লোকজন যাচ্ছে না কেন? আপনাদের এতই অকাল পড়েছে? এখানে একটা প্রধানমন্ত্রী কোন বিষয়ে আলোচনা করবে না করবে সেটা প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের বিষয়। এখানে আপনাদের কেন লিখিত দিতে হবে? আর পারমিট দেবে কি না দেবে সেটা মালয়েশিয়া সরকারের বিষয়, তাই না? আর যে কথা বলছিলাম যে শুধুমাত্র যে
থাইল্যান্ড দিয়ে কিংবা নদী পথে কিংবা টুরিস্ট এসে এখানে মানুষ অবৈধ হয়, বিষয়টা এমন না। বৈধভাবে সকল প্রকার শর্ত পূরণ করার পরেও, আপনাদের আকাঙ্ক্ষা চাহিদা অনুযায়ী টাকা পয়সা দেওয়ার পরেও এখানে এসে মানুষ অবৈধ হয়, ঠিক কিনা? আমি কি ভুল বলছি? যারা কিনা বিগত 2024 কিংবা 2022 সালের কলিং ভিসায় মালয়েশিয়া আসার পরে অবৈধ হয়েছেন, দয়া করে একটা করে কমেন্টস করবেন। শেয়ার তো আপনারা এমনিই করবেন, যাতে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি অগোচর পর্যন্ত ভিডিওটি পৌঁছায়। আপনি কি কারণে অবৈধ হয়েছেন? টুরিস্ট এসে হয়েছেন, নাকি বিগত কলিং ভিসায় এখানে আসার পরে হয়েছেন? কলিং ভিসায় এখানে আসার পরে কেন অবৈধ হয়? অনেক কোম্পানি রয়েছে যে 10টা লোকের কাজ দেওয়ার সক্ষমতা নাই। ওনারা যেভাবে হোক বাংলাদেশের যে অফিস রয়েছে, যারা কিনা আবেদন করছে, ওনাদের এইখানে চাটুকার কিংবা চাটাপাটি এখানে আছে, নাম নাই বললাম, ভদ্র ভাষায় বললাম, ওনারা এখানে বিভিন্ন কোম্পানিকে টাকা পয়সা দিয়ে ওনারা কথা কিনছে কিংবা ফাইল কিনছে, কলিং ভিসার যে কথা বলে সেটা কিনছে। এখন একটা কোম্পানি 10 জন লোকের কাজ দিতে পারে না, সেখানে ওনারা 100 লোকের কথা কিনে রাখছে। ওই 100 লোক 10 জন যেখানে কাজ করতে পারে না, বাংলাদেশ থেকে 100 সেখানে কি করবে? তারপরে টাকা পয়সা তো দিয়ে আসছে, টাকা পয়সা তো তুলতে হবে, তাই না? কেউ 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আসছে, এখানে আসার পরে মাসের পর মাস বসে রয়েছে। তারপরে কি করবে? বাধ্য হয়ে তারা অন্য জায়গায় কাজে যায় এবং অবশেষে ইমিগ্রেশনের হাতে আটক হয়ে জেল খেটে, বিনা দোষে জেল খেটে আবার পরবর্তীতে বাংলাদেশ থেকে টাকা এনে নিজ দেশে ফেরত যেতে হয়। এই কারণেই কলিং এ কিংবা বৈধভাবে এখানে আসার পরেও মানুষ অবৈধ হয়। আর আপনারা বলছেন মানব পাচার রোধে রেগুলেশন প্রোগ্রাম কোনোভাবে যাতে না দেওয়া হয়, সেজন্য ওনারা 6 জন বীর মহারথী ওনারা লিখিত আবেদন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর। আচ্ছা, একটা কথা আমার মাথায় ঢোকে না, আপনারা 5-6 লাখ টাকা কিভাবে নেন একটা দেশ থেকে? মালয়েশিয়ার স্থানীয়রা এখানেও শুনলে ওরা আশ্চর্য হয়ে যায়, বাংলাদেশ থেকে আসতে 20-22 হাজার রিঙ্গিতে লাগে। আমরা তো সবসময় বলি দিল্লি না ঢাকা। আমি দিল্লির কথাটা একটু উদাহরণ দিয়ে বলি। ইন্ডিয়া থেকে একজন শ্রমিক মালয়েশিয়া আসতে ওনাদের সিস্টেম কি জানেন? এজেন্সি অফিস কিংবা যে অফিসের মাধ্যমে সবকিছু প্রসেস করবে, সেই অফিসের ফিস হচ্ছে 20,000 টাকা অনলি। এন্ড সরকারি খরচ হচ্ছে একজন শ্রমিক মালয়েশিয়া আসার পরে 45 দিনে কত টাকা বেতন পাবে, সেই বেতনের অঙ্কটাই ইন্ডিয়ান গভর্নমেন্টের খরচ হিসেবে ধরেছে। অর্থাৎ ইন্ডিয়া থেকে একজন লোক যদি মালয়েশিয়া আসে, উনি মালয়েশিয়া আসার পরে 45 দিনে কত টাকা বেতন পাবে, সেটাই হলো ইন্ডিয়া থেকে আসার খরচ, এবং সাথে 20,000 রুপি আর কি, 20,000 টাকা ইন্ডিয়ান টাকা। এটা কিন্তু ইন্ডিয়া থেকে আসার খরচ। তবে পক্ষান্তরে অনেক সময় বিভিন্ন কায়দায় 50 থেকে প্রায় 1,20,000 কিংবা 1,30,000 রুপি পর্যন্ত খরচ হয়ে যায় ইন্ডিয়া থেকে আসতে। আর আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি, সেখান থেকে আসতে 4 থেকে 6 লাখ টাকা লেগে যায়। এটাই হলো বাস্তবতা। এরপরও আপনারা বলবেন যে মানব পাচার রোধে কিংবা এই রোধে ওই রোধে যাতে করে রেগুলেশন প্রোগ্রাম না দেওয়া হয়, তাই না? নাকি আপনাদের বাড়ির চাউল ফুরাই গেছে, হাঁড়িতে চাউল নাই, না খেয়ে দিন কাটাচ্ছেন আপনারা? একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বাংলাদেশ থেকে আসবেন, কে কোন দেশে যাবেন, আপনার টাকা কোথায় খরচ করবেন, কাকে দেবেন, কোন অফিসের মাধ্যমে আসবেন, সেটা কিন্তু আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এক কথা একটা আছে না, আমার মোরগ আমি লেজে জবাই দেবো নাকি গলায় দেবো, সেটা আমার ব্যক্তিগত বিষয়। বিষয়টা ঠিক তেমনই। তবে সবকিছু জেনে শুনে বুঝে অবশ্যই আপনার সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন। কারণ মালয়েশিয়ায় কিন্তু 2-3 লাখ 5 লাখ লোক নেবে না। অন্য দেশ থেকে ভালো ভালো সেক্টরে কিংবা যেগুলো কোম্পানিতে জরুরি মানুষের প্রয়োজন, সে সকল জায়গায় কিন্তু অলরেডি নেপাল, ইন্ডিয়া কিংবা পাকিস্তান যে সকল দেশ রয়েছে সোসকাটের, সেখান থেকে লোকজন প্রতিনিয়ত আসতেছে, এসে এখানে ভরে যাচ্ছে। এখন আপনারা আসবেন কোনগুলো? সাপ্লাই কোম্পানি, যেগুলো কিনা এখানে টাকা দিয়ে কথা কিনে রাখছে, শুধুমাত্র সেইগুলোই বাকি আছে, সেই জায়গায় আপনারা আসবেন। তো ভেবে চিনতে আপনার সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন। আর লোক কিন্তু যে কথা বলতেছিলাম যে 2-5 লাখ লোক নেবে না, হয়তো 20-30 হাজার কিংবা সর্বোচ্চ 40,000ও বাংলাদেশের ভাগ্যে আছে কিনা সেটা মাবুদ সেই জানে। তো বন্ধুগণ, আপনাদের কাছে মতামত ছেড়ে দিতে চাই। বাংলাদেশের সংশ্লিষ্ট মহারথীরা, যে দালালরা